হ্যাঁ ডিসি দত্তে আছে, দাঁড়াও। ডিসি দত্তে পেজ নাম্বার হচ্ছে 288 হলো 288 এ আছে। এটা ডায়াবেটিস এর পরেই দেখো তো, দেখতে দু তিনটে পেজ পাল্টে আসো, তারপরেই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে দেখো এইচআইভি তাহলে কি বলছে, ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস কজেস অ্যান ইনকিউরেবল ইনফেকশন দ্যাট লিডস আলটিমেটলি টু আ টার্মিনাল ডিজিজ কল্ড অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইচআইভি ভাইরাসটা একটা টার্মিনাল ডিজিজ আলটিমেটলি লিড করে, যেটাকে বলা হয় এইডস। আর HIV-1 আর HIV-2 এই দুটো আরএনএ ভাইরাস দ্বারা এইচআইভিটা হয়ে থাকে। তারপরে বলছে মোস্ট, তবে কেসের ক্ষেত্রে HIV-1 ইনফেকশনটাই বেশি দেখা যায়। এবার বলছে এইচআইভি টার্গেট করছে লিম্ফোসাইটস, মনোসাইটস আর ম্যাক্রোফেজেস, যেগুলো আমাদের বডির ইমিউনিটি গ্রো করার জন্য দরকার। বডির তে কোনো যদি ইনফেকশন এন্টার করে, তাহলে সেক্ষেত্রে এগুলো সেটার এগেনস্টে ফাইট করে থাকে। তো এই যে সেলসগুলোকে এইচআইভি টার্গেট করে, ঠিক আছে, তাই জন্য CD4 কাউন্টটা কমে যাচ্ছে, এবং গ্র্যাজুয়ালি CD4 কাউন্টটা কমতে কমতে যখন 200-তে গিয়ে পৌঁছায়, তখন এইডস ডেভেলপ হয়। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রুটস অফ ট্রান্সমিশন, কিভাবে এটা ট্রান্সমিশন হয়। মেন মোডস হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, সেটা হেটারোসেক্সুয়াল হতে পারে বা হোমোসেক্সুয়াল হতে পারে। আর এক্সপোজার টু ইনফেক্টেড ব্লাড অর টিস্যু, কোনো ইনফেক্টেড ব্লাড বা টিস্যুতে যদি এক্সপোজ হয়। ট্রান্সপ্লাসেন্টাল, মানে হচ্ছে মাদার থেকে বেবির কাছে প্লাসেন্টার মাধ্যমে যেতে পারে। আর ব্রেস্ট মিল্ক, সেটাও হচ্ছে মাদার টু বেবির কাছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিশন হয়ে থাকে। এবার পেরিনেটাল ট্রান্সমিশন, যেটা ভার্টিক্যাল ট্রান্সমিশন, দেখো ট্রান্সমিশন অফ অ্যান ইনফেকশন ফ্রম আ মাদার টু হার বেবি অ্যারাউন্ড দ্য টাইম অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। তাহলে যখন মাদারের থেকে বেবির কাছে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থের সময় যে ট্রান্সমিশনটা হচ্ছে ইনফেকশনটা, সেটাকেই বলা হয় পেরিনেটাল ট্রান্সমিশন। তাহলে প্রেগনেন্সিতে এবং হচ্ছে চাইল্ড বার্থে সময় মাদার টু চাইল্ড যে ইনফেকশনটা ট্রান্সমিশন হয়ে থাকে, তাকেই বলা হয় পেরিনেটাল ট্রান্সমিশন। এবার দেখো ওভারঅল রিস্ক উইদাউট এফেক্টিভ ইন্টারভেনশন অ্যাপ্রক্সিমেটলি 14 to 25%। যদি এফেক্টিভ ইন্টারভেনশন না নেওয়া হয় বা মাদার যদি ঠিকঠাক মতো ড্রাগগুলো ইনটেক না করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 14 থেকে 25% কেসে কিন্তু রিস্ক বেবির কাছে মানে এইচআইভি ডেভেলপ হওয়ার কিন্তু রিস্ক থাকে। এবার বলতে ট্রান্সমিশন ক্যান অকার, ধরো ইউট্রাসে যখন আছে, ইউট্রাসে যখন বেবি ফিটাস আছে, তখনও এটা ট্রান্সমিশন হতে পারে প্লাসেন্টার মাধ্যমে। এইচআইভি ভাইরাসটা প্লাসেন্টা ক্রস করে বেবির কাছে গিয়ে তখন বেবিকে ইনফেক্টেড করতে পারে। এছাড়া হচ্ছে ডিউরিং লেবার বা ডেলিভারি, সেটা হচ্ছে মেজর রুট। আর হচ্ছে থ্রু ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও কিছুটা যায়। মোস্ট পেরিনেটাল ট্রান্সমিশন অকার্স অ্যারাউন্ড লেবার অ্যান্ড ডেলিভারি, তবে বেশিরভাগ ট্রান্সমিশনটা হয়ে থাকে লেবার এবং ডেলিভারির সময়। কেননা যেহেতু এই সময় ফিটাসটা তোমার যে বার্থ ক্যানাল দিয়ে পাস করছে, তার ফলে কি হবে, মাদারের ব্লাড এবং যে ভ্যাজাইনাল সিক্রেশনস এগুলোতে এক্সপোজ হচ্ছে, এবং তার ফলে তার মধ্যে কিন্তু একটা ইনফেকশন ডেভেলপ করার কিন্তু হাই চান্স থাকে। তাই জন্য বলছে যে ডিউরিং লেবার অ্যান্ড ডেলিভারির সময় কিন্তু এই ট্রান্সমিশনের হাই চান্স। আচ্ছা, ফ্যাক্টর ইনক্রিজিং ভার্টিক্যাল ট্রান্সমিশন। এবার কোন কোন ফ্যাক্টরগুলো আরো ভার্টিক্যাল ট্রান্সমিশনটাকে আরো ইনক্রিজ করছে। হাই মেটার্নাল ভাইরাল লোড, মায়ের যদি ভাইরাল লোডটা অনেক হাই হয়। লো CD4 কাউন্ট, CD4 কাউন্টটা কম, ভাইরাল লোড বেশি, মানে ইনফেকশন রেটটা অনেক বেশি। প্রোলাম রাপচার অফ মেমব্রেন, অনেকক্ষণ ধরে রাপচার হয়ে আছে মেমব্রেনটা, ব্রেস্ট ফিডিং করাচ্ছে। মেটার্নাল ইনফেকশনস ডিউরিং প্রেগনেন্সিতে মাদারের কোনো ইনফেকশনস হয়েছে। আচ্ছা, ইনভেসিভ প্রসিডিওরস দ্যাট এক্সপোজ দ্য ফিটাস টু মেটার্নাল ব্লাড, কোনো ইনভেসিভ প্রসিডিওর হয়েছে যেটাতে ফিটাস মেটার্নাল ব্লাডে এক্সপোজ হয়েছে। তো এইগুলো আরো ভার্টিক্যাল ট্রান্সমিশনের চান্সটাকে ইনক্রিজ করছে। এবার ইমিউনোপ্যাথোজেনেসিসে দেখো, ইমিউনোপ্যাথোজেনেসিসে বলছে এইচআইভি ইনফেকশনস, সেই সাথে কি হচ্ছে, CD4 টি সেল ডিস্ট্রাকশন হচ্ছে। CD4 কাউন্টটা বা টি লিম্ফোসাইটের ডিস্ট্রাকশন হচ্ছে, তার ফলে CD4 কাউন্ট ডিক্রিজ করছে। তার ফলে কি হয়, যখন CD4 কাউন্ট কমে যাচ্ছে, তার মানে বডির ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যাচ্ছে, তাই ইমিউনো ডেফিসিয়েন্সি কন্ডিশন ডেভেলপ করছে।
এবার দেখো তার ফলে কি হবে, যখন ইমিউনিটিটা কমে গেল বডি, তার ফলে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন দেখা যাবে বডিতে, বা ম্যালিগনেন্সি ডেভেলপ করবে, ঠিক আছে, এবং আলটিমেটলি কিন্তু এইডস ডেভেলপ হবে। আচ্ছা, এবার দেখো ক্লিনিক্যাল ফিচার্সে কি বলছে। ফিভার দেখা যায় ইনিশিয়ালি, ম্যালেজ থাকে, হেডেক থাকে, শর্ট থ্রট, ফ্লু লাইক ইলনেস থাকে, লিম্ফ অ্যাডিনোপ্যাথি থাকে, মানে এনলার্জমেন্ট হয়ে যায় লিম্ফ নোডটা। আচ্ছা, পরের দিকে গিয়ে কি হয়, ওয়েট লস হতে পারে, রিকারেন্ট বা অপরচুনিস্টিক ইনফেকশন হয়, ক্রনিক ডায়রিয়া, ক্যান্সার সাচ আস কাপোসি সার্কোমা ডেভেলপ করতে পারে, যেটা হচ্ছে ব্লাড বা লিম্ফ ভেসেলসের ক্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলছে এইচআইভি অ্যান্ড প্রেগনেন্সি। যদি প্রেগনেন্সিতে এইচআইভি থাকে, এবার কি বলছে, এইচআইভি ইটসেলফ generally does not significantly accelerate disease progression because of pregnancy। বলছে এইচআইভি কিন্তু মানে ইটসেলফ কোনো রকম ডিজিজ মানে প্রেগনেন্সির কারণে যে এইচআইভিটা আরো বেশি এইচআইভির রেটটা আরো বেশি বেড়ে যাবে বা সিগনিফিক্যান্টলি অ্যাসিলারেট করবে, সেটা হয় না, ঠিক আছে। কিন্তু প্রেগনেন্সি মে বি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ, কিন্তু যদি প্রেগনেন্সিতে এইচআইভি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কি হওয়ার চান্স থাকে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, যেহেতু মায়ের ইনফেকশন। এইচআইভির ফলে কি হয়, যে মায়ের হয়তো ইমিউনিটিটা লো, এর ফলে ইনফেকশনের হাই চান্স থাকে, এবার ইনফেকশন থেকে অ্যাবর্শন হয়ে যেতে পারে। আচ্ছা, এর ফলে প্রিটার্ম বার্থ হতে পারে রিকারেন্ট ইনফেকশন থেকে। আচ্ছা, আইইউজিআর ডেভেলপ করতে পারে, কেননা প্লাসেন্টাল পারফিউশনটাও কম হয়, প্লাসেন্টাল ডিসফাংশন দেখা যায়, সেটা থেকে আইইউজিআর ডেভেলপ করতে পারে। আর পেরিনেটাল মরবিডিটি মর্টালিটিটা ইনক্রিজ করছে, ঠিক আছে। এবার ডায়াগনোসিস অফ এইচআইভি। এবার এইচআইভি ডায়াগনোসিসের জন্য স্ক্রিনিং টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে এলাইজা বা ইআইএ করা হয়। এবার যখন এই স্ক্রিনিং টেস্টটা পজিটিভ হয়, তখন হচ্ছে এবার কনফার্মেটরি টেস্ট করা হয়, সেটা কি না ওয়েস্টার্ন ব্লড টেস্ট করা হয়, ঠিক আছে। তারপর সেটাকে কনফার্ম বলে ডায়াগনোস করা হয়। এবার এইচআইভি আরএনএ পিসিআরও দেখা হয়। সেটা কেন দেখা হয়, ভাইরাল লোডটাকে ডিটেক্ট করার জন্য বা কতটা ভাইরাল লোড আছে সেটা দেখার জন্য। আর CD4 কাউন্ট দেখা হচ্ছে, দেখে ইমিউন স্ট্যাটাসটাকে অ্যাসেস করা হয়, ঠিক আছে। এবার দেখো ইম্পর্টেন্ট ল্যাবরেটরি মনিটরিং। এছাড়া আর কি কি, এবার CD4 কাউন্ট দেখছে, এইচআইভি ভাইরাল লোড দেখছে, এইচআইভি জেনোটাইপ বা রেজিস্ট্যান্স টেস্টিং, সিবিসি, এলএফটি, রেনাল ফাংশন দেখতে হবে, আদার টেস্ট অ্যাকর্ডিং টু এআরটি রেজিমেন। আর এআরটি ইন প্রেগনেন্সি হচ্ছে, এআরটি কি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে। এখানে এবার কতগুলো 4টে ক্লাস আছে, এইগুলো পড়বে। 4টে ক্লাস আছে, সে তার মধ্যে দেখো NRTIS, এটা হচ্ছে নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটার্স। এর মধ্যে কি কি ড্রাগ আছে, জিডোভুডিন আছে, ল্যামিভুডিন আছে, টিনোফোবির আছে, ঠিক আছে। আচ্ছা, NNRTIS এটা হচ্ছে নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেস ইনহিবিটার্স। এর মধ্যে আছে নিভিরাপিন আর ইফাভিনেজ। আর প্রোটেস ইনহিবিটার্স, এর মধ্যে আছে লোপিনাভির আর রিটোনাভির। আর ইন্টিগ্রেস ইনহিবিটার্স, এটার মধ্যে আছে রালটেরাভির। এই 4টে ক্লাস আছে, ঠিক আছে। এআরটির এই 4টে ক্লাস আছে। এবার দেখো এআরটি শুড বি স্টার্টেড অর কন্টিনিউ ইন প্রেগনেন্সি টু রিডিউস মেটার্নাল ভাইরাল লোড অ্যান্ড প্রিভেন্ট মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। এবার এআরটিটা কেন স্টার্ট করা হচ্ছে, কেননা যাতে ভাইরাল লোডটা কমে এবং মাদার টু চাইল্ড ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যায়, তার জন্য মাদারের এআরটি স্টার্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখো এটাই বলছে গোল অফ এআরটিতে, যে রিডিউস মেটার্নাল ভাইরাল লোড। এবার তার ফলে কি হবে, এইচআইভি ট্রান্সমিশন টু ফিটাস কমবে। আচ্ছা, ট্রিটমেন্ট অ্যাডহিয়ারেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই মানে যা যা ড্রাগ দিচ্ছে সেগুলো কিন্তু কমপ্লায়েন্সটা কিন্তু খুব দরকার, তবে ভাইরাল লোডটা কিন্তু কমবে এবং ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যাবে। এবার বলছে প্রিনেটাল কেয়ার কি দেবো মাদারকে, অফার এইচআইভি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং টু প্রেগনেন্ট ওম্যান। বলছে সমস্ত প্রেগনেন্ট ওম্যানকে এইচআইভি কাউন্সিলিং টেস্টিং অফার করতে হবে। ইফ এইচআইভি পজিটিভ, স্ক্রিন ফর আদার ইনফেকশনস। যদি দেখা যায় এইচআইভি পজিটিভ আছে, তাহলে সেক্ষেত্রে আদার কিছু ইনফেকশনের জন্য তাকে স্ক্রিনিং করতে হবে। সেগুলো কি কি, হেপাটাইটিস বি অ্যান্ড সি, সিফিলিস, ক্ল্যামাইডিয়া, গনোরিয়া, হার্পিস, রুবেলা, সিএমভি, সাইটোমেগালোভাইরাস, টক্সোপ্লাজমোসিস আর টিউবারকিউলোসিস। মানে এই ইনফেকশনগুলো হওয়ার কিন্তু হাই চান্স থাকবে এইচআইভি থাকলে, তাই জন্য এইগুলোর জন্য স্ক্রিনিং করতে হবে। এবার বলছে কাউন্সিল কি ব্যাপারে করতে হবে, এফেক্টস অফ এইচআইভি অন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে এইচআইভির কি এফেক্ট আছে, এইচআইভি ফলে প্রেগনেন্সিতে কি হতে পারে, ঠিক আছে। মাদার টু চাইল্ড যে ট্রান্সমিশন হয় সে ব্যাপারে তাদের অ্যাডভাইস দিতে হবে। হ্যাঁ, সিএমভি সাইটোমেগালোভাইরাস।
আচ্ছা, এআরটি নিয়ে বলতে হবে যে এই এআরটিটা হচ্ছে কমপ্লায়েন্স কতটা ইম্পর্টেন্ট, এটার অ্যাডভান্টেজ গুলো আমাকে বোঝাতে হবে। মোড অফ ডেলিভারি, কোন মোড অফ ডেলিভারিতে ডেলিভারি করা যাবে, কোনটায় রিস্ক বেশি, সেগুলো এডুকেট করতে হবে। আর ইনফ্যান্ট ফিডিং নিয়ে বলতে হবে, যে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমেও কিছুটা ট্রান্সমিশন হয়, সেটা মাকে কিন্তু বলতে হবে। তারপরেও যদি মাদার মানে ব্রেস্ট ফিডিং করাতে চায় তাহলে কিন্তু সেটা অ্যালাউ করতে হবে, ঠিক আছে। এবার দেখো অপরচুনিস্টিক ইনফেকশন। HIV causes immunosuppression, increasing risks of opportunistic infections. কেন অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে না, HIV এর ফলে ইমিউনোসাপ্রেশন হচ্ছে। যেহেতু এটা তো টি লিম্ফোসাইট, তারপরে মোনোসাইট, এগুলোকে এফেক্ট হচ্ছে, যেগুলো আমাদের ইমিউনিটির জন্য দরকার। এবার যেহেতু এই সেলস গুলোকে অ্যাটাক করে, তাই জন্য ইমিউনোসাপ্রেশন, ইমিউনিটি লেভেলটা লো হয়ে যায়। তার ফলে বিভিন্ন অপরচুনিস্টিক ইনফেকশন ডেভেলপ করার চান্স থাকে। এবার অ্যান্টিনেটাল কেয়ারের মধ্যে বলছে ফার্স্ট ট্রাইমেস্টার ইউএসজি করতে হবে এবং সেই সাথে কম্বাইন্ড কিছু ট্রেনিং করতে হবে, ঠিক আছে। আর NIPT যেটা হচ্ছে নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং করতে হবে। এটা ফিটাল কোনো অ্যানুপ্লয়েডি আছে কিনা সেটা দেখার জন্য করা হয়। সাধারণত কি করা হয় বলতো, ওই 12 উইক্সের বা ফার্স্ট ট্রাইমেস্টারে তোমার মেটার্নাল হচ্ছে যে ব্লাড নিয়ে সেখান থেকে ফিটাল DNA সেটা টেস্ট করা হয়, করে দেখা হয় যে কোনো অ্যানুপ্লয়েডি ডেভেলপ করেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, আর ইনভেসিভ প্রিনেটাল ডায়াগনস্টিক টেস্টিং মে বি কনসিডার ডিপেন্ডিং অন মেটার্নাল ভাইরাল সাপ্রেশন অ্যান্ড ক্লিনিক্যাল সার্কামস্ট্যান্সেস। ইনভেসিভ প্রসিডিওর সাধারণত করা হয় না, কেননা ইনভেসিভ প্রসিডিওর করতে গেলে সেক্ষেত্রে কিন্তু ফিটাসের মানে মাদারের ব্লাডের সাথে এক্সপোজ হওয়ার চান্স থাকবে, তার ক্ষেত্রে তার রিস্কটা আরও বেড়ে যাবে, সেই জন্য নন ইনভেসিভ করা হয়। তবে ইনভেসিভ যদি খুব দরকার হয় এবং মায়ের ভাইরাল লোড কতটা আছে সেটা দেখে তারপর করা যেতে পারে। তারপর বলছে the single most important factors in preventing mother to child transmission is effective ART with suppression of maternal viral load. বলছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে হলো মাদার টু চাইল্ড ট্রান্সমিশন প্রিভেন্ট করার ক্ষেত্রে ART স্টার্ট করতে হবে ঠিক সময়, এবং সেই ড্রাগগুলো ঠিকঠাক মতো মেনটেন করতে হবে, এবং মেটার্নাল যে ভাইরাল লোড সেটাকে সাপ্রেস রাখতে হবে, কম রাখতে হবে, ঠিক আছে। কেননা ইনফেকশন যত বেশি থাকবে তত ট্রান্সমিশনের চান্সটা থাকবে, তাই জন্য এই ভাইরাল লোডটাকে সাপ্রেস রাখতে হবে এই ART মাধ্যমে। এবার দেখো বলছে HIV পজিটিভ প্রেগনেন্ট ওম্যান সেটা হচ্ছে স্টার্ট করবে বা কন্টিনিউ করবে ART, তার ফলে ভাইরাল লোডটা কমবে এবং তার ফলে রিস্ক অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশনটাও ডিক্রিজ হবে। হেলদি মাদার প্লাস রিডিউস নিওনেটাল HIV ইনফেকশন, তার ফলে মাও ঠিক থাকবে এবং চাইল্ডের নিওনেটালের মধ্যেও HIV ইনফেকশনের চান্সটা রিডিউস হবে। তাহলে এখানে বলছে ART খুবই ইম্পর্টেন্ট স্টার্ট করা। আচ্ছা, স্টার্ট কম্বাইন্ড ART ইন অল ওমেন বাই 24 উইক। বলছে সব মানে যাদের HIV আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি 24 উইক্সের মধ্যে এটা স্টার্ট করে দেওয়া হয়। তবে ভাইরাল লোড যাদের বেশি তাদের কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে স্টার্ট করা হয়, ঠিক আছে। সেটা ভাইরাল লোডের উপর ডিপেন্ড করে। এবার ART আফটার ডেলিভারি নট টু বি স্টপড অ্যান্ড ওমেন নিড টু বি কাউন্সিল। ART কিন্তু ডেলিভারি হয়ে গেল বলে স্টপ করে দিলে চলবে না, ঠিক আছে। ডেলিভারির পরও কন্টিনিউ হবে এবং মাদারকে সেটা কাউন্সিল করে দিতে হবে। ওমেন টেকিং হার্টটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে। হার্ট থেরাপি এটা হচ্ছে কখন দেবে, ক্যান হ্যাভ প্ল্যান্ড ভ্যাজাইনাল ডেলিভারি ওয়েন প্লাজমা ভাইরাল লোড ইজ লেস দ্যান 50 HIV RNA কপিস পার ml। বলছে হার্ট থেরাপি যদি কোনো ওম্যান নিয়ে থাকে তার ক্ষেত্রে প্ল্যান করতে হবে ভ্যাজাইনাল ডেলিভারি যখন হচ্ছে ভাইরাল লোডটা 50 কপিস পার ml এর কম হবে, ঠিক আছে। 50 কপিস পার ml এর কম হলে তবেই তাকে ভ্যাজাইনাল ডেলিভারি করা হবে, যদি ওম্যান হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নিয়ে থাকে। এটা যখন 36 উইক্সে মেজার করা হচ্ছে তখন যদি দেখা যায় ভাইরাল লোডটা লেস দ্যান 50 আছে, তখন ভ্যাজাইনাল ডেলিভারি প্ল্যান করা যেতে পারে। এবার ইন্টারপার্টাম কেয়ারের মধ্যে দেখো ম্যানেজমেন্ট অফ অ্যান আনট্রিটেড ওম্যান ইন লেবার অ্যাট টার্ম। এবার কি করতে হবে, আনট্রিটেড যদি ওম্যান হয় মানে কোনো রকম ART স্টার্ট হয়নি সেরকম যদি মা হয় তাহলে সেক্ষেত্রে কি ম্যানেজমেন্ট হবে, সি শুড বি গিভেন আ স্টার্ট অফ নেভিডাপিন 200 mg, জিরোভুডিন 300 mg, ল্যামিভুডিন 150 mg BD and raltegravir 400 mg BD and to administer injection জিরোভুডিন IV for the duration of labor। বলছে নেভিডাপিন তাকে তাহলে দিতে হবে 200 mg, জিরোভুডিন দিতে হবে 300 mg, ল্যামিভুডিন পাবে 150 mg BD করে, আর র্যালটেগ্রাভিরটা 400 mg BD।
এগুলো দিতে হবে এবং সেই সাথে অ্যাডমিনিস্টার করতে হবে জিরোগুডিন ইনজেকশন আইভিতে যখন লেবারটা চলছে, সেই লেবারটা যখন স্টার্ট হবে সেই সময় থেকে তাকে আইভিতে বা জিরোগুডিনও দিতে হবে। এবার ইলেকটিভ সিজারিয়ান ডেলিভারি রিডিউসেস দ্য রিস্ক অফ, হ্যাঁ এগুলো এআরটি থেরাপির মধ্যেই পড়ছে, কিন্তু মাদার ধরো আগে যদি এআরটি থেরাপি না নিয়ে থাকে, হ্যাঁ আনট্রিটেড রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাকে এই ডেলিভারির আগে যখন আর কি লেবারে যখন আসলো তখন তাকে এইগুলো তাকে দিতে হবে প্রিভেনশনের জন্য। দিয়ে তারপরে আবার জিরোগুডিন আইভি ইনজেকশন আবার ডিউরিং লেবার চলাকালীন কন্টিনিউ হবে। ঠিক আছে। আর ইলেকটিভ সিজারিয়ান ডেলিভারি রিডিউসেস দ্য রিস্ক অফ ভার্টিক্যাল ট্রান্সমিশন বাই অ্যাবাউট 50%। আর ইলেকটিভ সিজারিয়ান ডেলিভারি যদি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশনটা 50% রিডিউস করা যায়। এবার দেখো অ্যাভয়েডেন্স অফ ব্রেস্ট ফিডিং, হার্ট থেরাপি অ্যান্ড appropriate mode of delivery has reduced maternal to child transmission rate from 25 to 30% to less than 1%। বলছে যদি ব্রেস্ট ফিডিংটা অ্যাভয়েড করা যায়, হার্ট থেরাপি কন্টিনিউ করে, ঠিক আছে, আর ভাইরাল লোডটা কম থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মেটার্নাল টু চাইল্ড ট্রান্সমিশন 25 থেকে 30% টু লেস দেন 1% পর্যন্ত রিডিউস করা যেতে পারে। হ্যাঁ এগুলো সব ওরালি দেওয়া হচ্ছে, শুধু লেবারের সময় যেটা জিরোগুডিনটা দেওয়া হয় ওটা আইভিতে দেওয়া হচ্ছে, ওগুলো সব ওরালি দেওয়া হয়। আচ্ছা এবার দেখো প্ল্যান সিজারিয়ান delivery is recommended at 39 weeks for women taking heart who have plasma viral load more than 50। বললাম 50 যদি কম হয় ভ্যাজানাল ডেলিভারি করা হয়, কিন্তু 50 যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করা হচ্ছে। ঠিক আছে। এবার বলছে দেখো ইনভেসিভ প্রসিডিওর দ্যাট মাইট রেজাল্ট ইন ব্রেক ইন দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন অফ দ্য ইনফ্যান্টস, যেমন procedure like attachment of scalp electrodes and determinations of scalp blood pH, এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, মানে কোনো ইনভেসিভ প্রসিডিওর করা হবে না, কারণ এখানে কিন্তু ট্রান্সমিশনের চান্সটা বেড়ে যাবে। তাই জন্য মানে যেখানে নিডল ইনসার্ট করে কোনো প্রসিডিওর করতে হবে সেগুলো অ্যাভয়েড করা হয় ফিটাসের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা ইনস্ট্রুমেন্টেশন ভেন্টুস ইজ অ্যাভয়েডেড, ভেন্টুসটাও অ্যাভয়েড করা হয়। ডিলেড কট ক্ল্যাম্পিং ইজ সেফ অ্যান্ড রিডিউসেস নিওনেটাল অ্যানিমিয়া। এখানে কিন্তু বলছে ডিলেড কট ক্ল্যাম্পিং কিন্তু করা যেতে পারে ডিপেন্ডিং দ্য ফিটাস কন্ডিশন বা বেবিস কন্ডিশন। ঠিক আছে। এক্ষেত্রে ওই অ্যানিমিয়াটা রিডিউস করার জন্য ডিলেড কট ক্ল্যাম্পিং করা যেতে পারে। তারপরে যেহেতু তাকে এআরটি আগে থেকে স্টার্ট করা হয়েছে সেই জন্য মানে সেটা হচ্ছে চান্সটা কম থাকবে। এবার সেক্ষেত্রে ডিলেড কট ক্ল্যাম্পিং করা যেতে পারে যদি দেখা যায় ভাইরাল লোড কম আছে সেগুলো দেখে। আচ্ছা পেরি অপারেটিভ অর পেরিপার্টাম ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুড বি গিভেন অ্যাজ পার হসপিটাল প্রোটোকল। তারপরে ডেলিভারির পর মানে পোস্টপার্টাম পিরিয়ডে আবার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মাত্রা দিতে হবে। ক্যাপ, মাস্ক, গাউন অ্যান্ড ডাবল গ্লাভস, পিপি কিটস এগুলো হচ্ছে পুরো ডেলিভারি করতে হবে। আচ্ছা এবার blunt tip needles should be used to avoid needle stick injury and washing on any blood contaminations from the skin immediately। ঠিক আছে। তাহলে যাতে নিডল স্টিক ইনজুরি না হয় সেই জন্য ব্লান্ট টিপ নিডল ইউজ করতে বলছে। আর ওয়াশিং যদি কোনো জায়গায় ব্লাড কন্টামিনেটেড হয় তাহলে সেক্ষেত্রে আগে ওয়াশ করে নিতে হবে ইমিডিয়েটলি। অ্যাপ্রোপ্রিয়েট স্টেরিলাইজেশনস অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লিনেন শুড বি ডান। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট স্টেরিলাইজেশন করে নিতে হবে যেগুলো ইউজ হয়েছে, হাইপোক্লোরাইড সলিউশনে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেগুলো ওয়াশ করতে হবে। আচ্ছা এবার বলছে যে রিস্ক ফ্যাক্টরস ফর ইনক্রিজ পেরিনেটাল ট্রান্সমিশনস আর। এবার কি ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরস গুলো কি আছে যে যেখানে মেটার্নাল টু চাইল্ড ট্রান্সমিশনটা ইনক্রিজ করছে, এগুলো আগেও বললাম ওই একই জিনিসই বলছে। মেটার্নাল হাই প্লাজমা ভাইরাল লোড, ইনভেসিভ ইন্টারপার্টাম প্রসিডিওর যদি করা হয়, লো CD4 কাউন্ট, মায়ের CD4 কাউন্ট কম আছে, প্রিটার্ম ডেলিভারি, কোএক্সিস্টিং আদার কোনো এসটিডি বা অপরচুনিস্টিক ইনফেকশন আছে সেক্ষেত্রে হতে পারে। আর ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে হতে পারে প্রলং রাপচার অফ মেমব্রেন যদি থাকে, ব্রেস্ট ফিডিং যদি করায়, আর পোলিও অ্যামনিওনাইটিস যদি হয়ে থাকে। ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে পেরিনেটাল ট্রান্সমিশনের চান্সটা ইনক্রিজ করে। এবার বলছে হেলথ কেয়ার ওয়ার্কার শুড বি প্রোটেক্টেড ফ্রম কন্ট্যাক্ট উইথ পোটেনশিয়ালি ইনফেক্টেড বডি ফ্লুইডস। Estimated risk of infections after parenteral or mucous membrane exposure is 0 to 0.36%। বলছে হেলথ কেয়ারদেরও হচ্ছে মানে ঠিকঠাক প্রোটেকশন ইউজ করতে হবে যাতে ইনফেক্টেড বডি ফ্লুইডসটাকে অ্যাভয়েড করতে পারে। আর পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস উইথ ট্রিপল থেরাপি ফর 4 weeks reduces the risk of seroconversions by more than 80%।
বলছে পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস হিসেবে কি দেওয়া হয়, ট্রিপল থেরাপি দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবার সেটা ট্রিপল থেরাপিতে কি কি থাকছে দেখো, জিরোভুডিন থাকছে 200 mg টিডিএস করে দেওয়া হয়, ল্যামিভুডিন থাকছে 150 mg বিডি করে দেওয়া হয়, আর ইনজেনাভির এটা 800 mg টিডি করে দেওয়া হয়, টিডিএস করে দেওয়া হয়। এইচআইভি ইন প্রেগনেন্সি করাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে তিনটে কি কি দিচ্ছে, জিরোভুডিন দেওয়া হচ্ছে 200 mg টিডিএস করে, ল্যামিভুডিন দেওয়া হয় 150 mg বিডি করে, আর ইনজেনাভির দেওয়া হয় 800 mg টিডিএস করে। পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস হিসেবে এই মেডিসিনগুলো দেওয়া হয়। এবার বলছে ডিসপোজেবল সিরিঞ্জ অ্যান্ড নিডলস আর ইউজড অ্যান্ড দে আর ডিপোজিটেড ইন দ্য পাংচার প্রুফ কন্টেনার, ঠিকঠাক করে ডিসপোজ করতে হবে সেগুলো। আর সাইড এফেক্টস অফ এআরটি কি কি হয় দেখো, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ নিট, নিউরোপ্যাথি, মায়োপ্যাথি, ল্যাকটিক অ্যাসিডোসিস, প্যানক্রিয়াটাইটিস। তো তাই জন্য কি হবে, আর এছাড়া মাইটোকন্ড্রিয়াল টক্সিসিটি, এগুলো অবজার্ভ করতে হবে ডেভেলপ করছে কিনা, ঠিক আছে। এবার পোস্টপার্টাম কেয়ার কি দেবে, ওমেন শুড কন্টিনিউ হার্ট উইথ CD4 কাউন্ট, দিস রিডিউসেস মরবিডিটি অ্যান্ড মর্টালিটি ডিউ টু এইচআইভি। যদি হচ্ছে দেখা যায় যে হার্ট থেরাপি কন্টিনিউ করে এবং CD4 কাউন্টটা ঠিক আছে, তাহলে হচ্ছে কিন্তু এইচআইভির জন্য মরবিডিটিটা অনেকটাই রিডিউস করা যায়। সি শুড ফলোড আপ অ্যাকর্ডিং টু অ্যাডাল্ট গাইডলাইন্স। আচ্ছা, এবার নিওনেটাল কেয়ার দেখো, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি should be given to all neonates regardless of breastfeeding within 4 hours of his usually জিরোভুডিন and ল্যামিভুডিন monotherapy is started। বলছে এইচআইভি মায়ের ডেলিভারির পর প্রতিটা নিওনেটসকেই কিন্তু সে ব্রেস্ট ফিডিং করুক বা না করুক, তাকে কিন্তু অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দিতে হবে। কি দেওয়া হয়, ইউজুয়ালি জিরোভুডিন দেওয়া হচ্ছে বা ল্যামিভুডিন দেওয়া হয়, যে কোনো একটা, ঠিক আছে। নয় জিরোভুডিন নয় ল্যামিভুডিন দেওয়া হয়। When RNA viral load tests are negative and the baby is not breastfeeded, a confirmatory HIV antibody test is done at 18 months। বলছে যখন দেখা গেল তার RNA viral load এই টেস্টটা নেগেটিভ আছে বেবি, and the baby is not breastfeeded, মানে ব্রেস্টফিড করে না, ঠিক আছে, সেক্ষেত্রে কনফার্মেটরি HIV অ্যান্টিবডি টেস্ট একটা করা হয় 18 মান্থসে। Once this test is negative, the child is declared to be free of HIV। এবার এই টেস্টটা যদি নেগেটিভ আসে তখন আমরা চাইল্ডকে বলতে পারি যে তার মধ্যে HIV ইনফেকশন নেই, ঠিক আছে। তাহলে কি বলছে যে RNA ভাইরাল লোড যে টেস্টটা, সেই টেস্টটা যদি নেগেটিভ হয় এবং বেবি যদি ব্রেস্টফিড না করে, তখন একটা কনফার্মেটরি HIV অ্যান্টিবডি টেস্ট করা হয় 18 মান্থসে গিয়ে, ঠিক আছে। ওই টেস্টটা যদি নেগেটিভ হয় তখন চাইল্ডকে ডিক্লেয়ার করে দেওয়া হয় সে ফ্রি অফ HIV আছে। এবার ইনফ্যান্ট ফিডিং ওমেন লিভিং উইথ HIV মে ফিড দেয়ার বেবিস উইথ ফর্মুলা মিল্ক। বলছে ইনফ্যান্ট ফিডিং হিসাবে যে ওমেনরা তোমার ফর্মুলা মিল্কও খাওয়াতে পারে। Women on combined ART who choose to breastfeed is allowed to do so। বলছে কিন্তু যেসব ওমেনরা চাইছে তার বেবিকে ব্রেস্টফিড করাতে, তাদেরকে অ্যালাউ করতে হবে, ঠিক আছে। কিন্তু তাকে কি কি রিস্ক আছে সেটা কিন্তু এক্সপ্লেন করে দিতে হবে, তারপরেও যদি সে চায় সে কিন্তু ব্রেস্টফিড করাতে পারে। She is informed about the low risks of transmission of HIV through breastfeeding। তাকে বলতে হবে এক্ষেত্রে চান্সটা কিন্তু ব্রেস্টফিডিং এর মাধ্যমে কম থাকে, কিন্তু তাও একটা ট্রান্সমিশন হয়ে থাকে, কিছুটা অল্প হলেও হয়ে থাকে, সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। The woman and her infant need monthly review for HIV RNA viral load testing during and for 2 months after stop breastfeeding। এবার যেসব ওমেনরা তার ইনফ্যান্টকে ব্রেস্টফিড করাচ্ছে তাদের ক্ষেত্রে মান্থলি কিন্তু HIV RNA ভাইরাল লোডটা কত আছে দেখতে হবে, ঠিক আছে। এবং ব্রেস্টফিড স্টপ হয়ে যাওয়ার পরেও কিন্তু 2 মাস পরে আবার একবার টেস্ট করাতে হবে, বেবির ক্ষেত্রে বলছি, ঠিক আছে। আগে দেখলাম আমরা কি যারা ব্রেস্টফিড করছে না, তাদের ক্ষেত্রে 18 মান্থসে গিয়ে যখন দেখলো যে তোমার ভাইরাল লোডটা হচ্ছে নেগেটিভ এসছে টেস্টটা, তখন তাকে ডিক্লেয়ার করলো। কিন্তু যদি মা ব্রেস্টফিড করায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার HIV RNA ভাইরাল লোড টেস্টটা করা হচ্ছে মান্থলি করা হবে, এবং ব্রেস্টফিড স্টপ হয়ে যাওয়ার পরও বা 2 মাস পর্যন্ত করতে হবে। Maternal combined ART helps to minimize HIV transmissions through breast milk and also protect the woman।
এবার এই যে কম্বাইন্ড এআরটি সেটা কিন্তু কন্টিনিউ চালাতে হবে, তবে কিন্তু এই এইচআইভি ট্রান্সমিশনটা মিনিমাইজ করা যাবে থ্রু ব্রেস্ট মিল্ক, এবং ওমেন্সও প্রোটেক্ট থাকবে। আচ্ছা, এই WHO রেকমেন্ডস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, WHO কিন্তু রেকমেন্ড করেছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে। ফর ভেরি লো রিস্ক ওমেন 2 উইকস অফ জিরোভুরিন মনোথেরাপি, বলছে যদি লো রিস্ক ওমেন থাকে তাহলে হচ্ছে তারা 2 উইকস হচ্ছে জিরোভুরিন মনোথেরাপি, মানে শুধুমাত্র জিরোভুরিন হচ্ছে নেবে। আর যদি হচ্ছে লো রিস্ক, ওটা ভেরি লো রিস্কের ক্ষেত্রে 2 উইকস নিল। আর যদি লো রিস্ক ওমেন হয় তাহলে 4 উইকস নেবে জিরোভুরিন। আর যদি হাই রিস্ক ওমেন হয় তাহলে কম্বিনেশন পেপ গিভেন উইথিন 4 আওয়ার্স, তাহলে 4 আওয়ার্স এর মধ্যে কম্বিনেশন ওই পেপ যেটা বললাম পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস সেগুলো তাকে দিতে হবে। আচ্ছা, এবার কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং কি করা হবে? বেরিয়ার মেথড অফ কন্ট্রাসেপশন, যেমন কন্ডোম, ফিমেল কন্ডোম, এগুলো হচ্ছে ইউজ করতে বলতে হবে যাতে ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যায়। আর হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল, এটাও হচ্ছে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এটা তোমার এআরটি যে ড্রাগগুলো আছে না তাদের মানে তাদের হচ্ছে এফিকেসিটাকে এটা রিডিউস করে দেয়, ঠিক আছে? তাদের এফেক্টিভনেসটাকে রিডিউস করে, তাই জন্য কম্বাইন্ড ওরাল পিলটা অ্যাভয়েড করা হয়। এবার আইইউসিডিও এখানে হচ্ছে সেফ আর এফেক্টিভ। ইমপ্ল্যান্টস আর ইনজেক্টেবল যেটা আছে অন্তরা, সেটাও দেওয়া যেতে পারে। আচ্ছা, however condom use should be continued regardless of the use of other method of contraception, বলছে আদার মেথড অফ কোনো কন্ট্রাসেপশন নিলেও তার সাথে সাথে কন্ডোম ইউজ করতে হবে যাতে ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যায়। আর কাউন্সিলিং এর ক্ষেত্রে বলছে প্রি প্রেগনেন্সি, প্রেগনেন্সি অ্যান্ড পোস্টপার্টাম কাউন্সিলিং ফর এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট ইজ এসেনশিয়াল। The woman needs ongoing care with a multidisciplinary team including social worker, counselor, হ্যাঁ, এদের সাথে হচ্ছে যে ওমেন্সকে মিট করিয়ে দিতে হবে। The counselor must provide up-to-date knowledge with which enables the patient to make an inform, তারা এদের হচ্ছে কিভাবে ডিজিজ ট্রান্সমিশন হতে পারে বা এদের নলেজ কিনে আরো হেল্প করবে, ঠিক আছে? এবার দেখো আর একটা যেটা, সেটা হচ্ছে এটা এইচআইভি হলো, এবার আমি কোভিড ইন প্রেগনেন্সি এটা একটু পড়িয়ে দেবো। এটা দেখো, বলছে why is COVID-19 important in pregnancy? বলছে pregnancy increases the risks of severe COVID-19 including hospitalization, ICU admission and mechanical ventilation. বলছে প্রেগনেন্সিতে সিভিয়ার কোভিড-19 এর রিস্ক আরো বেড়ে যায় এবং সেই সাথে হসপিটালাইজেশনও করতে হয় পেশেন্টকে, আইসিইউ অ্যাডমিশন আর মেকানিক্যাল ভেন্টিলেশনও অনেক ক্ষেত্রে লাগে। হ্যাঁ, যেহেতু এই সময় নানা রকম ফিজিওলজিক্যাল চেঞ্জেস হচ্ছে, এবার তার ফলে যখন COVID-19 যদি অ্যাফেক্টেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো তার লাংসের আরো সিভিয়ার কন্ডিশন দেখা যাবে। সেই জন্যই বলছে যে এই প্রেগনেন্সিতে তাই জন্য বেশি ইম্পর্টেন্ট, যদি এই ভাইরাস ডেভেলপ করে তাহলে অ্যাডমিশনও করতে হতে পারে, আইসিইউ লাগে, মেকানিক্যাল ভেন্টিলেশনও লাগে। আর মেটার্নাল কমপ্লিকেশনসে বলছে, আচ্ছা মেটার্নাল কমপ্লিকেশনসের মধ্যে বলছে COVID-19 থেকে মেটার্নাল কি কি রিস্ক আছে? সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, আইসিইউ অ্যাডমিশন লাগতে পারে, মেকানিক্যাল ভেন্টিলেশনস, মেটার্নাল ডেথ ইন সিভিয়ার কেসে এগুলো হতে পারে। আর প্রি এক্লাম্পসিয়ার রিস্কটাও বাড়ে, কেননা প্লাসেন্টাল ডিসফাংশন দেখা যায়, সেখান থেকে প্রি এক্লাম্পসিয়ার রিস্কটা বাড়ছে। আর ফিটাল অ্যান্ড প্রেগনেন্সি কমপ্লিকেশনস দেখা যায়। COVID-19 in pregnancy is associated with increased risk of ফিটাসের ক্ষেত্রে কি কি হতে পারে? দেখো, প্রিটার্ম বার্থ হতে পারে আর স্টিল বার্থ হতে পারে। প্রেগনেন্সি কমপ্লিকেশন সাচ অ্যাজ প্রি এক্লাম্পসিয়া। এবার দেখো মেটার্নাল থেকে ফিটাল হচ্ছে ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন কিন্তু এখানে পসিবল বাট আনকমন অর রেয়ার। ভার্টিক্যাল ট্রান্সমিশন কিন্তু এখানে হতে পারে কিন্তু সাধারণত এটা আনকমন বা খুব কম হয়ে থাকে। ট্রান্সমিশনস মে অকার ইন ইউটেরাসে যখন আছে তখনও হতে পারে, ডিউরিং বার্থের সময়ও হতে পারে এবং আর্লি পোস্টপার্টাম পিরিয়ডেও হতে পারে। এবার ডায়াগনোসিসের ক্ষেত্রে বলছে আরটিপিসিআর বা হচ্ছে ন্যাট, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই টেস্টটা করছে। কেন করে? ডিটেক্ট SARS-CoV-2 আরএনএ ভাইরাস, যেটা হচ্ছে তোমার COVID-19 এর পজিটিভ এজেন্ট, ঠিক আছে? এটাকে ডিটেক্ট করার জন্য এই আরটিপিসিআর বা ন্যাট টেস্টটা করা হয়। এবার বলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টও করে দেখা যেতে পারে, ক্যান অলসো বি ইউজ ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। যদি তাড়াতাড়ি আমার মানে জানতে হয় তাহলে সেক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেও দেখা যেতে পারে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছে মাইল্ড বা মডারেট COVID-19 যদি হয় তাহলে সেক্ষেত্রে ইউজুয়ালি সাপোর্টিভ কেয়ার দেওয়া হয় এবং সেই সাথে অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং করতে হবে এবং হসপিটালাইজেশন ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড।
সাপোর্টিভ কেয়ারদের যদি মাইল্ড হয়, মাইল্ড বা মডারেট, তাহলে সেক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং করতে হবে, এবং সেই সাথে হসপিটালাইজেশন যে সবসময় দরকার তা নয়, তার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এবার বলছে সিভিয়ার বা ক্রিটিক্যাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে হসপিটালাইজেশন করতে হবে এবং রেসপিরেটরি বা সাপোর্টিভ কেয়ার, সেই সাথে মেটারনাল অ্যান্ড ফিটাল মনিটরিং করতে হবে। আর মোড অফ ডেলিভারি বলছে এক্ষেত্রে কোভিড-19 অ্যালোন ইজ নট ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। কোভিড-19 হয়েছে বলে তাকে সিজারিয়ান সেকশন করা হবে, সেটা কিন্তু অনলি কিন্তু কোভিড-19 ইন্ডিকেশন নয় সিজারিয়ান সেকশনে। মোড অফ ডেলিভারি ইজ বেসড অন অবস্টেট্রিক ইন্ডিকেশনস অ্যান্ড মেটারনাল অর ফিটাল কন্ডিশন। মোড অফ ডেলিভারিটা তাহলে কিসের উপর ডিপেন্ড করছে? অবস্টেট্রিক কি ইন্ডিকেশনস আছে এবং মেটারনাল ফিটাল কন্ডিশনের উপর। ব্রেস্ট ফিডিং বলছে COVID-19 infection is not a reason to routinely stop breastfeeding. COVID-19 এর ক্ষেত্রে কিন্তু routinely কোনো breastfeeding stop করার দরকার নেই। Breastfeeding can continue with appropriate respiratory hygiene and infection control precautions. বলছে breastfeeding কিন্তু কন্টিনিউ করতে পারে, কিন্তু সেক্ষেত্রে appropriate respiratory hygiene, infection control measures, মাস্ক পরে, তারপরে হচ্ছে যে হ্যান্ড হাইজিন মেনটেন করে এগুলো করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে। আচ্ছা, এবার বলছে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বলছে COVID-19 ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগনেন্সি হেল্পস রিডিউস দ্য রিস্ক অফ সিভিয়ার ডিজিজ অ্যান্ড হ্যাজ নট বিন লিঙ্কড টু ইনক্রিজ হেলথ রিস্ক ফর প্রেগনেন্ট ওম্যান অর বেবিজ। বলছে COVID-19 ভ্যাকসিনেশন ডিউরিং প্রেগনেন্সিতে এটা মানে আরো বরঞ্চ সিভিয়ারিটিটাকে কমাবে, সেই জন্য হচ্ছে প্রেগনেন্সিতেও এই ভ্যাকসিনটা হচ্ছে দেওয়া হয়, আর নিওনেটালের রিস্কটাও কমাবে। ঠিক আছে, বেবিজের ক্ষেত্রেও রিস্কটা কমাবে। ঠিক আছে, এই দুটো ভাইরাল ইনফেকশনের মধ্যে এই দুটো হচ্ছে পড়িয়ে দিলাম। এর পরের দিনকে তোমাদের হচ্ছে পড়াবো প্রিটার্ম লেবার, যেটা ওই চ্যাপ্টারটা ধরবো। ঠিক আছে, প্রিটার্ম লেবার চ্যাপ্টারটা ধরবো। এখানে কিছু অসুবিধা আছে? তোমরা এর আগে এইচআইভিটা পড়েছিলে? এইচআইভি ইন প্রেগন্যান্সিটা পড়েছো এর আগে জিএনএম বা বিএসসি তে? এর আগে পড়েছিলে এগুলো, এইচআইভি, কোভিড? তাহলে তো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইচআইভিটা কিন্তু ইম্পর্টেন্ট, এইখান থেকে কোশ্চেন আসে। এআরটি মানে হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। এখানে হচ্ছে 4টে ক্লাসের ড্রাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার, দেখো এই 4টে ক্লাসটা নিয়ে আমি বলছি। দেখো, এআরটি ইন প্রেগন্যান্সিতে বলছে এটা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। মেন যে ড্রাগগুলো দেওয়া হয় সেটা 4টে ক্লাস আছে। একটা হচ্ছে এনআরটিআইএস, যেটাকে বলা হয় নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার্স। এর মধ্যে রয়েছে জিরোভুডিন, ল্যামিভুডিন, টিনোফোবিন। ঠিক আছে। আচ্ছা, আর আরটিআইএস কি? নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার্স। এটা হচ্ছে নেভিরাপিড আর ইফ্রাভিরেক্স। ঠিক আছে। আর প্রোটেস ইনহিবিটার্স হচ্ছে লোপিনাভির আর রিটোনাভির, আর ইন্টিগ্রেস ইনহিবিটার হচ্ছে রালটেগ্রাভির। এবার এই 4টির মধ্যে তোমার প্রথম যে গ্রুপটা, যেটা দেখলাম নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার্স, সেটা হচ্ছে যে দেওয়া হয়, এবং তার সাথে এই যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের মধ্যে যে কোনো একটা ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে, যে কোনো একটা গ্রুপের ড্রাগ দেওয়া হয় এআরটিতে। এবার বলছে এআরটি শুড বি স্টার্টেড অর কন্টিনিউ ইন প্রেগন্যান্সি টু রিডিউস মেটারনাল ভাইরাল লোড অ্যান্ড প্রিভেন্ট মাদার টু চাইল্ড ট্রান্সমিশন। এবার এআরটি কেন দেওয়া হচ্ছে? এর গোলটাই হলো মাদারের ভাইরাল লোডটাকে কমানো, এইচআইভি ট্রান্সমিশনটা মাদার টু চাইল্ড প্রিভেন্ট করা। এটা হচ্ছে এআরটির মেন গোল। ঠিক আছে। আর কি বলছো কি CD4 কাউন্ট, নর্মাল কাউন্ট কত? নর্মাল হচ্ছে 500 থেকে 1500। 500 থেকে 1500।
নর্মাল CD4 কাউন্ট হচ্ছে 500 থেকে 1500, শুনেছো? হ্যাঁ, যখন 200 কমে চলে যাচ্ছে তখন সেটাকে সিভিয়ার ইমিউনোসাপ্রেশন, যখন এইডস বলা হচ্ছে। আর এখান থেকে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিসে কি কি দেওয়া হয় এইগুলো দেখবে, কি কি ড্রাগ দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে নিউবর্নদের কি দেওয়া হয় সেটা দেখবে, ঠিক আছে? তারপরে হার্ট থেরাপি দিয়ে হয়তো আসতে পারে, যে হার্ট থেরাপি হচ্ছে গোলটা কি, বা এআরটির গোল কি, এটা দিয়ে আসতে পারে এগুলো। আর কন্ট্রাসেপশনটা তো বললাম যে কোনো কন্ট্রাসেপশন ইউজ করুক না কেন, তাই কিন্তু কন্ডোমটা ইউজ করতেই হবে। আর তোমার এক্ষেত্রে কক্সটা কিন্তু দেওয়া হয় না, কেন? এটা হচ্ছে এআরটি যে ড্রাগ গুলো তাদের এফিকেসিটাকে রিডিউস করতে পারে, তাই জন্য কক্স দেওয়া হয় না। এগুলো মনে রাখবে। CD8 সেলটা বলছি, এটা হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস। কি কোশ্চেন এসেছিল? হ্যাঁ, CD8টা সাধারণত আমরা কেউই এই ব্যাপারটা জানি না, CD4টাই জানি। এর নর্মাল কাউন্ট হচ্ছে 200 থেকে 800, নর্মাল রেঞ্জ হচ্ছে 200 থেকে 800 সেলস পার এমএমকিউ। আর এটাও লিখে রাখো তোমার, আচ্ছা এটাও এখানে একটু নোট করে রাখো যে এইচআইভি তে CD4 কাউন্ট তো ফল করছে, এবং এই CD4 আর CD8 এই রেশিওটা কিন্তু লেস দ্যান 1 হয়, এটাও একটু ভালো নোট করে রাখো। দেখো CD8 এর হচ্ছে নর্মাল রেঞ্জ হলো তোমার 200 থেকে 800, ঠিক আছে? 200 থেকে 800 সেলস পার এমএমকিউ, 200 থেকে 800 সেলস পার এমএমকিউ, এটা নর্মাল রেঞ্জ। আর তার সাথে নোট করো CD4:CD8 এই রেশিওটা নর্মাল হচ্ছে 1:2:1। CD4:CD8 এই রেশিওটা নর্মাল হচ্ছে 1:2:1, মানে CD4টা হচ্ছে 1 থেকে 2 থাকতে পারে, আর ইস্টু দিয়ে CD8টা লেখো 1। আর এইচআইভির ক্ষেত্রে CD4 কাউন্টটা ফল করছে, তাই জন্য CD4:CD8টা তখন 1-এর কম হয়ে যায়। লেস দ্যান 1 হয়ে যায়। এটাও এক ধরনের টি লিম্ফোসাইট, ঠিক আছে? দেখো CD4 এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 200 থেকে 800 সেলস পার এমএমকিউ, ঠিক আছে? আর CD4:CD8 রেশিও এটা নর্মাল হলো 1:2:1। দেখো 1:2:1 আমি লিখেছি, দেখো। হ্যাঁ, না আমি লিখেছি, দেখো টাইপ করেছি 1:2:1, এটা হচ্ছে CD4:CD8 এর রেশিওটা নর্মালি থাকার কথা। আর এইচআইভি তে গিয়ে সেটা কিন্তু লেস দ্যান 1 হয়ে যায়, ঠিক আছে?
ঠিক আছে? আর কিছু এরকম এইচআইভি থেকে কোশ্চেন পেয়েছিলে যেটা বুঝতে পারছো না বলো? ঠিক আছে, আর এটাও খেয়াল রাখবে, এটা যখন লেস দেন 200 হয় তখন কিন্তু এইডস। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এন্ড করছি তাহলে। হুম, ঠিক আছে। কোথা দিয়ে শুনতে পাচ্ছ?